সংসদে ঐক্য, বাইরে কোন্দল, হঠাৎ উত্তপ্ত ছাত্র রাজনীতি। শিক্ষা প্রতিষ্ঠানে চলবে না দলীয়করণ, অস্থিরতা সৃষ্টি করলে ছাড় দেবে না বিএনপি, দ্বিচারিতার অভিযোগ জামায়াতের। কিছু লোকের অনৈতিক ব্যবসায় তৈরি হয়েছে তেলের সংকট, বললেন এলজিআরডি মন্ত্রী। বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিক রাখতে বাড়ানো হচ্ছে জ্বালানির মজুত। দেশের ৭ জেলার উপর দিয়ে বইছে তাপপ্রবাহ। একদিন পর ময়মনসিংহ, সিলেট বিভাগের বৃষ্টির পূর্বাভাস। উজানের ঢলে হাওড়ে আকস্মিক বন্যার শঙ্কা, হাসপাতালে বাড়ছে শিশু রোগীর চাপ। রানা প্লাজা ধ্বংসস্তূপে দাঁড়িয়েই বদলে গেছে পোশাক খাত। মামলা নিষ্পত্তির দীর্ঘসূত্রিতায় ন্যায় বিচার না পাওয়ার অভিযোগ। ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস বিজিএমইএর। এবং মানা হচ্ছে না নকশা, দুর্বল কাঠামো নিয়ে গাজীপুরে গড়ে উঠছে একের পর এক ভবন। বৈধতা দিচ্ছে সরকারি বিভিন্ন দফতর, অপরিকল্পিত নগরায়নে বাড়ছে ঝুঁকি। বাংলার সময় সঙ্গে আছি আমি মনির হোসাইন। সংসদে সরকার ও বিরোধী দলের ঐক্য, আর বাইরে কোন দলে লিপ্ত তাদেরই দুই ছাত্র সংগঠন। হঠাৎ করে উত্তাপ ছড়াচ্ছে ছাত্র রাজনীতি। বিএনপি বলছে শিক্ষা প্রতিষ্ঠানে কোনো দলীয়করণ চলবে না, অস্থিরতা সৃষ্টি করলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। অন্যদিকে সরকারি দলের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ এনে ছাত্রদলকে সংযত হওয়ার আহ্বান জানিয়েছে জামাত। ক্যাম্পাসে সংঘাত বন্ধ ও সহাবস্থান নিশ্চিতে সাংগঠনিক অভিভাবকের ভূমিকা চান বিশ্লেষকরা। হাসান ওয়ালির রিপোর্ট। দেয়াল লিখন কেন্দ্র করে চট্টগ্রামে সরকারি সিটি কলেজ ছাত্রদল ও শিবিরের সংঘর্ষের জেরে ছাত্র রাজনীতিতে ছড়িয়ে পড়েছে উত্তাপ। একই ঘটনা কেন্দ্র করে পাবনা ও সবশেষ বৃহস্পতিবার রাতে ফেসবুকে ফটোকার্ড নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুই সংগঠনের নেতাকর্মীদের মাঝে দেখা দেয় উত্তেজনা। রাজপথে যখন ছাত্র সংগঠনগুলোর মারমুখী অবস্থান, ঠিক তখনই সংসদে জ্বালানি সংকট নিরসনে অভূতপূর্ব ঐক্য মূলদল বিএনপি জামায়াতের। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, বিপরীতমুখী অবস্থানের লাগাম টানবে কে? এ বিষয়ে প্রশ্ন ছিল বিএনপির স্থায়ী কমিটির সদস্য অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর কাছে। চট্টগ্রামে এক অনুষ্ঠান শেষে তিনি জানান, শিক্ষা প্রতিষ্ঠানে কোনো দলীয়করণ সহ্য করা হবে না। যারাই বিশৃঙ্খলা সৃষ্টি করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আইনের বাইরে কেউ যাওয়ার কোনো সুযোগ নাই। আমরা পরিষ্কারভাবে বলছি, কোনো জায়গায় কোনো দলীয়করণ করার কোনো সুযোগ নেই। ইউনিভার্সিটিতে ছাত্রীরা লেখাপড়া করবে, এখানে দলীয়করণের কোনো সুযোগ নেই। একই বিষয়ে ঝিনাইদহে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার অভিযোগ করে বলেন, সংসদে বিএনপি ঐক্যের কথা বললেও অন্যদিকে সংঘাত উস্কে দিচ্ছে সরকারি দলের ছাত্র সংগঠন। দেশের সমস্ত ক্যাম্পাস, রাজশাহী, সব জায়গায় আপনারা ছাত্র দলকে শিবিরের বিরুদ্ধে নিয়ে সংসদে সমঝোতার কথা বলবেন, সেই দিন সন্ধ্যায় হামলা করবেন। এ অবস্থায় বিশ্লেষকরা বলছেন, ছাত্র সংগঠনগুলোকে নিয়ন্ত্রণের পাশাপাশি ক্যাম্পাসের পরিবেশ শান্ত রাখার দায়িত্ব নিতে হবে মূল দলকেই। সবারই মনোযোগ দেওয়া উচিত যেন ছাত্র সংগঠনগুলো এমন কিছু না করে যার ফলে ক্যাম্পাসগুলো অস্থির হয়ে যায়। গত 2 দিন যাবত যা হয়েছে সেগুলো হয়তো আগেই প্রাক্কলন করা এতটা যায় নাই, কারণ এগুলো অনেকগুলো সোশ্যাল মিডিয়ার কারণে হয়েছে অথবা হঠাৎ করে হয়েছে। তো এই ঘটনাগুলো হয়তো এখন আমলে নিবে মাদার অর্গানাইজেশনগুলো, এবং তারা সেই অনুযায়ী ব্যবস্থা নিবে। যদি না নেয়, এইটা কিন্তু তাদের কারোর জন্যই ভালো হবে না। সেন্টারটাকে, কোর্টটাকে কন্ট্রোলে রাখার জন্য আসলে আমরা যারাই রাজনীতি করি না কেন, সবাই মোটামুটি চাই যে আমার অধীনে থাকুক। সেই বাহিনীভিত্তিক রাজনীতি সেন্ট্রাল থেকে যদি নিষিদ্ধ না হয়, তাহলে এরকম চলতেই থাকবে। ছাত্র সংগঠনগুলোকে ফ্যাসিবাদ আমলের পথে না হেঁটে শিক্ষার্থী বান্ধব কর্মসূচি প্রণয়নের তাগিদ বিশ্লেষকদের। আপনার ভবিষ্যৎ তরুণদেরকে। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। দেশে তেল সংকট নেই, কিছু মানুষ অনৈতিক ব্যবসা করায় এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে ঠাকুরগাঁয়ে মির্জা রুহুল আমিন মিলনায়তনে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারকে টিন ও নগদ অর্থ প্রদান অনুষ্ঠানে তিনি কথা বলেন। বর্তমান সরকার নতুন করে বেঁচে থাকার স্বপ্ন দেখাচ্ছে। অর্থনৈতিক উন্নয়নের জন্য নতুন নতুন প্রকল্প নেওয়া হচ্ছে বলেও জানান মন্ত্রী। সমস্যাটা তেল কমের জন্য নয়, সরবরাহ কমের জন্য নয়, এই সব সমস্যাটা কিছুটা হচ্ছে তৈরি করা। দুঃখজনকভাবে
কিছু মানুষ এখানে একটা অনৈতিক ব্যবসা শুরু করেছে। আমি ডিসি সাহেবকে বলেছি, আমার ওনারা নিয়ম করেছেন, এটার দিকে আরো নজর দিতে হবে। কেউ যেন কোনোভাবেই তেল বিক্রি করে ফায়দা না করতে পারে, তার জন্য ব্যবস্থা করতে হবে। বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিক রাখতে তেল ও গ্যাসের মজুত বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সকালে সিলেটের বাসিয়া খাল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের কথা জানান তিনি। বলেন, আন্তর্জাতিক বাজারে উচ্চ মূল্যে জ্বালানি কিনতে হলেও এর পুরো চাপ ভোক্তাদের উপর পড়তে দেবে না সরকার। আমরা তেলেও আমদানি নির্ভর, গ্যাসেও এখন আমদানি নির্ভর, কিন্তু এটির জন্য বড় কোনো সাস্টেইনেবল স্টোরেজ তৈরির উদ্যোগ আমরা নেই। এই সরকার এই অব্যবস্থাপনা, এই অরাজকতা বা বিভিন্ন বৈশ্বিক পরিস্থিতির কারণে যে সারা দেশ জিম্মি হয়ে পড়ে, এই জিম্মি দশা থেকে দেশকে মুক্ত করার জন্য জ্বালানি মন্ত্রণালয় অগ্রাধিকার ভিত্তিতে ইনশাল্লাহ স্টোরেজ ফ্যাসিলিটি নির্মাণের উদ্যোগ নেবে। দেশে স্বাধীন বিচার ব্যবস্থা থাকলেও সুপ্রিম কোর্ট তার স্বকীয়তা বজায় রাখতে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। দুপুরে যশোরের জেলা আইনজীবী সমিতির সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সংবিধান বলছে বিচার কার্য পরিচালনায় বিচারকরা স্বাধীন থাকবেন। বাংলাদেশের সুপ্রিম কোর্ট সেই অর্থে কার্য পরিচালনায় স্বাধীন। এই সুপ্রিম কোর্ট সাংবিধানিকভাবে এতটাই স্বাধীন যে সরকারের সেখানে হাত দেওয়ার কোনো ক্ষমতা নাই। একজন বিচারকের বদলিত সুপারিশ তো দূরের কথা, বদলির ফাইল মুভ করার সুযোগ নাই। সেই সুপ্রিম কোর্ট থেকে দিনের পর দিন দেখেছি কি অবিচার হয়েছে। আমরা এমন একটি বিচার ব্যবস্থা চাই যে বিচার ব্যবস্থা শুধুমাত্র অর্থনৈতিকভাবেই দুর্নীতিমুক্ত হবে না, ইন্টেলেকচুয়ালি তারা দুর্নীতিগ্রস্ত হবে না, এরকম একটি বিচার ব্যবস্থা আমরা চাই। বৈশ্বিক সমস্যায় কৃষিখাত যাতে কোনো অবস্থাতেই ক্ষতিগ্রস্ত না হয় সেই লক্ষ্যে কাজ করছে সরকার, জানালেন সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার AZM জাহিদ হোসেন। দুপুরে দিনাজপুরের বিরামপুরে কৃষি প্রণোদনা বিতরণ অনুষ্ঠানকালে তিনি একথা বলেন। কৃষি কোনো অবস্থাতেই ক্ষতিগ্রস্ত না হয়, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা সবাই সেই লক্ষ্যেই কাজ করছি, যাতে আমাদের কৃষি জিডিপি এবং কৃষি ক্ষেত্রে যে সমস্ত আমাদের জনসম্পদ, যেখানে কর্মসংস্থানের সুযোগ রয়েছে, বাংলাদেশে সবচেয়ে কৃষিতেই কর্মসংস্থানের সুযোগ সবচেয়ে বেশি, সেটা যাতে অব্যাহত থাকে। কোনো অবস্থাতেই বৈষয়িক কোনো পরিবেশ অথবা কোনো যুদ্ধ যাতে আমাদেরকে ক্ষতিগ্রস্ত না করতে পারে, সেই জন্যই আমরা কৃষি এবং কৃষককে সবচেয়ে বেশি প্রণোদনা দিচ্ছে। বৈশাখের খরতাপে পড়ছে দেশ। খুলনা বিভাগ সহ দেশের 7 জেলায় মৃদু তাপপ্রবাহ বইছে। আপাতত নেই বৃষ্টির পূর্বাভাস। অতিষ্ঠ জনজীবন, প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছেন না অনেকে। এদিকে তীব্র গরমের প্রাদুর্ভাবে হাসপাতালে বেড়েছে রোগীর সংখ্যা। ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে শিশুরা। গরমে বেশি করে পানি পান ও রোদে বাইরে বের না হওয়ার পরামর্শ চিকিৎসকের। বৈশাখের তপ্ত রোদে পুড়ছে দেশ, তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের তাপও বাড়তে থাকে। প্রয়োজন ছাড়া অনেকেই বাইরে বের হচ্ছেন না। সকালের দিকে সড়কে অল্প সংখ্যক মানুষ দেখা গেলেও দুপুরের পর থেকে মানুষের উপস্থিতি কমে যায়। তাপে সবচেয়ে কষ্টে আছেন রিকশা চালক, দিনমজুর, নির্মাণ শ্রমিক ও ক্ষুদ্র ব্যবসায়ীরা। যারা তীব্র গরমে কাজে বের হচ্ছেন তাদের কাছে ভরসা ছাতা এবং বিভিন্ন ভ্রাম্যমাণ শরবতের দোকান। অনেকে গাছের ছায়ায় বিশ্রাম নেন, আবার অনেকে একটু স্বস্তি পেতে পুকুরে গোসলে নামেন। মেশিন গাড়ি, তারপরে প্রচুর কষ্ট হচ্ছে। গরমে কাজ করতে কষ্ট হয় এবং পানি খাওয়া লাগে বারবার। রোদ্দুরে তো টিকাই যাচ্ছে না। গরমে আসা যাওয়াতে অনেক সমস্যা হচ্ছে, যে গাড়ি পাওয়া যাচ্ছে না। গরমে মানুষজন বেরোচ্ছে না, ভাড়া খুবই কমেছে। এদিকে তীব্র গরমের প্রাদুর্ভাবে হাসপাতালে বেড়েছে রোগীর সংখ্যা। ডায়রিয়া ও নিউমোনিয়ায় বেশি ভর্তি হচ্ছে শিশু ও বৃদ্ধরা। ধারণ ক্ষমতার বেশি রোগী ভর্তি হওয়ায় মেঝেতেই চলছে চিকিৎসা। 24 ঘন্টায় নওগাঁ সদর হাসপাতালে ডায়রিয়া নিউমোনিয়ায় 70 শিশু ও চাঁপাইনবাবগঞ্জে 55 জন নতুন করে ডায়রিয়া আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন। মেহেরপুরেও পানি শূন্যতার কারণে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন অনেকে। এই গরমে বেশি বাইরে না হওয়া, একটু সাথে নিয়ে চলাফেরা করা অথবা একটু ছায়ার ব্যবস্থা করা, যাতে প্রচুর পরিমাণে পানি পান করতে হবে। খুলনা বিভাগ সহ 7 জেলার উপর দিয়ে তাপপ্রবাহ চলমান। নাজমুল হাসান পুলক, সময় সংবাদ।
এই মুহূর্তে রাজশাহীতে আছেন রিপোর্টার মওদুদ রানা। তীব্র তাপপ্রবাহের আরো খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। সারা দিনমত তপ্ত রোদ, সেই সাথে টানা লোডশেডিং এবং রাজশাহীর উপর দিয়ে প্রবাহিত হচ্ছে মৃদু তাপপ্রবাহ। সব মিলিয়ে নাকাল অবস্থা এবং জনজীবন বিপর্যস্ত। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন শ্রমজীবী মানুষ, যারা দিনের বেশিরভাগ সময় বাইরে থাকেন। রাজশাহী আবহাওয়া অফিস জানিয়েছে আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 37.8 ডিগ্রি সেলসিয়াস এবং গতকালও তাপমাত্রা ছিল 7.6 ডিগ্রি সেলসিয়াস এবং এর আগে রাজশাহীতে এই মৌসুমে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে 40 ডিগ্রি সেলসিয়াস এবং মার্চ মাসের মাঝামাঝি থেকে রাজশাহীর উপর দিয়ে কখনো মৃদু, কখনো মাঝারি, কখনো অতি তীব্র যে তাপপ্রবাহ সেটি আসলে প্রবাহিত হচ্ছে, যার ফলে সাধারণ মানুষের অবস্থা খুবই শোচনীয় এবং সাধারণ মানুষ যেটি বলছেন তাদের যে দিনের কাজকর্ম সেটি তারা আসলে সঠিক সময়ে করতে পারছেন না, কারণ সকাল থেকেই প্রচণ্ড রোদ থাকে এবং সেই রোদে সাধারণ মানুষের হাঁসফাঁস অবস্থা এবং এখন কিছুটা রোদ সহনীয়, অর্থাৎ বিকেল হয়েছে, সাধারণ মানুষের ভিড় রয়েছে, সাধারণ মানুষ বাড়ির বাইরে এসছেন এবং আমি সাধারণ মানুষের সাথে কথা বলছিলাম, তারা যেটি বলছেন যে সারা দিনমান রোদ থাকার কারণে বিকেলের এই সময়টাতে তারা বাইরে বের হন এবং তাদের যে নিত্যদিনের কাজ সেটি সারেন এবং যারা শ্রম শ্রেণীর মানুষ অর্থাৎ দিন আনে দিন খান, তারা যেটি বলছেন যে তারা তাদের সকালে যে কাজে বের হবেন সেটির আসলে উপায় থাকে না, কারণ সকাল 11টা থেকেই 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয় এবং সেটি যখন বিকেল 3টা পরে গড়ায় তখন সেটি 37, 38 কিংবা কখনো 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে সেটি পরিণত হয়। আবহাওয়া অফিস জানিয়েছে যে তাপমাত্রা বাড়ার যে প্রবণতা সেটি আরও বাড়তে থাকবে এবং এই মাসের শেষ ভাগ পর্যন্ত তাপমাত্রার যে বাড়ার প্রবণতা সেটি থাকবে। তারা বলছেন যে খুব সহসাই যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটি আসলে তারা মনে করছেন না। তারা এই সময়ে যে সাধারণ মানুষ রয়েছেন তাদেরকে সচেতন থাকতে বলছেন এবং সাধারণ মানুষ বলছেন যে এই তপ্ত রোদ এবং যে তাপপ্রবাহ তার থেকেও বেশি আসলে জীবনকে দুর্বিষহ করছে অব্যাহত যে টানা লোডশেডিং সেটি। এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। তাপপ্রবাহের খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম রাজশাহী থেকে। যারা রানা প্লাজা দুর্ঘটনায় আহত হয়েছেন কিংবা নিহতের পরিবার এখনও উপযুক্ত ক্ষতিপূরণ পায়নি, তাদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে বিজিএমইএ। এদিকে ওই ঘটনার বিচার এখনও নিশ্চিত না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগীদের স্বজন ও শ্রমিক নেতারা। চান দীর্ঘমেয়াদী চিকিৎসা ও পুনর্বাসন। রানা প্লাজা দুর্ঘটনার 13 বছর পার হয়েছে, কিন্তু এখনো থামেনি অধিকার আদায়ের মিছিল, সংগ্রাম আর মুষ্টিবদ্ধ হাতে দৃপ্ত স্লোগান। রানা প্লাজা ধসের ঘটনা স্মরণে সাভারে অস্থায়ী শহীদ বেদিতে শুক্রবার সকালে শ্রদ্ধা জানাতে আসেন শ্রমিক কর্মচারী, স্বজন ও বিভিন্ন সংগঠনের নেতারা। এ সময় নিহতদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ, আহত শ্রমিকদের দীর্ঘমেয়াদী পুনর্বাসন, চিকিৎসা ও দোষীদের শাস্তি নিশ্চিতের দাবি জানান তারা। আহত শ্রমিকদের চিকিৎসা চাই, পুনর্বাসন চাই, তারা যেন কাজে ফিরে যেতে পারে সেই ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা করতে চাই। আমি প্রতি বছর দেখার জন্য আসি, দোয়া করার জন্য আসি। এদিকে রানা প্লাজা ধসের ঘটনায় নিহতদের স্মরণে জুরাইন কবরস্থানে শ্রদ্ধা জানানোর পর বিজিএমইএর সভাপতি জানান, যারা রানা প্লাজা দুর্ঘটনায় আহত হয়েছেন কিংবা নিহতের পরিবার এখনও উপযুক্ত ক্ষতিপূরণ পায়নি, তাদের পাশে দাঁড়াবে বিজিএমইএ। আমরা ইতিমধ্যে 5100 জনকে বিভিন্ন সংগঠন বিজিএমইএ সহ ক্ষতিপূরণ দিয়েছে, 50,000 টাকা থেকে শুরু করে 25 লক্ষ টাকা পর্যন্ত। তো এরপরেও যদি আহত শ্রমিকের কেউ যদি ক্ষতিপূরণ না পেয়ে থাকে সেবার উদ্যোগ নেব, তাদের চাকরির ব্যবস্থা করব, কিন্তু সেটা সঠিক হলো শ্রমিক কর্মকর্তা অথবা কর্মচারী হতে হবে। 2013 সালের আজকের দিনে ধসে পড়ে রানা প্লাজা, যেটি বাংলাদেশের তৈরি পোশাক খাতের ইতিহাসে সবচেয়ে বড় ট্র্যাজেডিগুলোর মধ্যে একটি। এখানে নিহত হয় 1100-র বেশি মানুষ, যাদের বেশিরভাগকেই শায়িত করা হয় রাজধানীর জুরাইনের কবরস্থানের এই জায়গাটিতে। কিন্তু এখানে কোনো নাম ফলক বা স্মৃতিফলক না থাকায় হতাশা এবং ক্ষোভ প্রকাশ করেছেন শ্রমিক সংগঠনের নেতারা এবং নিহতদের স্বজনরা। তারা বলছেন, যদি এখানে স্মৃতিফলক বা নাম ফলক স্থাপন করা হয় তাহলে মানুষ জানতে পারবে এখানে কারা, কিভাবে এবং কতজন নিহত হয়েছেন। তোফাজ্জল হোসাইন, সময় সংবাদ, ঢাকা। একদিকে মানা হচ্ছে না নকশা, অন্যদিকে দুর্বল নির্মাণ কাঠামো নিয়ে গাজীপুরে গড়ে উঠছে একের পর এক ভবন। সেগুলোকে আবার বৈধতা দিচ্ছে সরকারি বিভিন্ন দফতর। তদারকির দায়িত্বে থাকা গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের ভবনটিও অপরিকল্পিত। এমন পরিস্থিতিতে কর্তৃপক্ষের উদাসীনতা কাটিয়ে আরও কঠোর হওয়ার পরামর্শ সচেতন সমাজের। আর সংশ্লিষ্টরা বলছেন, অপরিকল্পিত ভবন শনাক্তে শিগগিরই মাঠে নামছে প্রশাসন। মোহাম্মদ আরিফের ছবিতে মেহেদী হাসানের রিপোর্ট।
নিয়ম বহির্ভূতভাবে গড়ে ওঠা 10 তলা এই ভবনটির ফ্লোরগুলো ভাড়ায় নিয়েছে সরকারি বিভিন্ন দপ্তর। অথচ দফায় দফায় চিঠি দিয়ে বহু আগেই ভবনটিকে ঝুঁকিপূর্ণ জানিয়েছে ফায়ার সার্ভিস। কিন্তু কে শোনে কার কথা? নিয়মনীতির তোয়াক্কা না করায় দুর্নীতি আর অনিয়ম খোঁজা যাদের কাজ, সেই দুদক, পরিসংখ্যান অফিস সহ জেলার গুরুত্বপূর্ণ সব দপ্তরই এখন বড় ধরনের দুর্ঘটনা শঙ্কায়। আশ্চর্যের ব্যাপার, এসব বিষয় তদারকির দায়িত্বে থাকা গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের ভবনটিরও একই দশা। ভাড়ায় নেওয়া জেলার প্রতিটি থানার ভবনগুলো ঝুঁকিপূর্ণ। শিল্পাঞ্চল হওয়ায় গাজীপুরে দিন দিন বাড়ছে ঘনবসতি, পাল্লা দিয়ে বাড়ছে বহুতল আবাসিক ও বাণিজ্যিক ভবন নির্মাণ, যার বড় একটা অংশ নির্মিত হচ্ছে কোনো প্রকার অনুমোদন ছাড়াই। বাড়ি ঘরে কাম চলতে আছে, ওই ইট বালু দেওয়া সবসময় ভর্তিতে, মানুষ আসতে পারে না, এই অবস্থা। একসময় এসব তদারকির দায়িত্বে ছিল পৌরসভা, এরপর সিটি কর্পোরেশন, সবশেষ গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ। সকল দপ্তরই পরিকল্পিত গাজীপুর গড়তে ব্যর্থ। নিজের মতো করে খামখেয়ালি মতো বাড়িঘর না করার জন্য অনুরোধ থাকবে। যদি এই বিল্ডিং কোডের ব্যত্যয় ঘটে, আইনি যে ক্ষমতা আছে জেলা প্রশাসনকে দেয়া আছে, সেটি আমরা পুরোটাই অ্যাপ্লাই করব। দুর্বল নির্মাণ কাঠামো আর রাস্তা ছাড়া নকশাবিহীন ভবন নির্মাণের প্রতিযোগিতা দিন দিন বেড়েই চলছে গাজীপুরে। পরিস্থিতি এমন যে অগ্নিকাণ্ডের সময় ঘটনাস্থলে যাওয়ার ব্যবস্থাও নেই ফায়ার সার্ভিসের। কর্তৃপক্ষ যদি সঠিক পরিকল্পনার মাধ্যমে এই নগরায়নের ব্যাপারে জনগণকে সচেতন করে, আইনের প্রয়োগ ঘটায়, তাহলেই কিন্তু আসলে আমাদের প্রত্যাশিত নগরী গড়ে তোলা সম্ভব হতো। ভূমিকম্পে এখনো কোনো দুর্ঘটনা না ঘটলেও বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কায় রয়েছে গাজীপুরবাসী। মেহেদী হাসান, সময় সংবাদ, গাজীপুর। মাদারীপুরের একটি ইউনিয়নে নেই কোনো মাধ্যমিক বিদ্যালয়। এতে অকালেই ঝরে পড়ছে অনেক শিক্ষার্থী। কয়েক কিলোমিটার দূরে অন্য ইউনিয়নে গিয়ে পড়ালেখা করতে গিয়ে ভোগান্তি পোহাচ্ছে শিক্ষার্থীরা। ব্যক্তিগত উদ্যোগে কেউ এগিয়ে আসলে মাধ্যমিক বিদ্যালয় স্থাপনে সরকারিভাবে সহযোগিতার কথা জানায় জেলা প্রশাসন। শাহাদাত আকনের ছবিতে সঞ্জয় কর্মকার, অভিজিতের রিপোর্ট। মাদারীপুর সদর উপজেলার মধ্য পেয়ারপুর গ্রামের 14 বছর বয়সী সালমান মোল্লা নিজ ইউনিয়ন পেয়ারপুরে মাধ্যমিক বিদ্যালয় না থাকায় 4 কিলোমিটার দূরে চরমগুড়িয়া এলাকায় গিয়ে করতে হয় তার পড়ালেখা। একই অবস্থা ওই ইউনিয়নের মাধ্যমিকের শিক্ষার্থীদের। একটি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় থাকলেও 8ম শ্রেণীর পর পড়ালেখার আগ্রহ হারাচ্ছে অনেকে। অন্যদিকে রাস্তায় ইপটিজিংয়ের ভয়ে অনেক অভিভাবক দূরে তাদের মেয়েদের পাঠাচ্ছেন না। আমার বাড়ির কাছে একটা মাধ্যমিক উচ্চ বিদ্যালয় থাকলেও আমার অনেক ভালো হতো। দূরে যেতে হয় বিদায় বাবা মা দূরে যেতেও পড়তে দিতে পারে না। এলাকাবাসী ও অভিভাবকরা বলছেন, মাধ্যমিক বিদ্যালয় না থাকায় অনেক মেয়ের বাল্যবিয়ে হচ্ছে, আর অনেক ছেলে অবৈধভাবে বিদেশ পাড়ি দিতে গিয়ে পড়ছে দুর্ঘটনার কবলে। যাতায়াতের বাচ্চাদের খুব সমস্যা। আমাদের পেয়ারপুর ইউনিয়নে একটি হাই স্কুল অত্যন্ত জরুরিভাবে দরকার। ব্যক্তিগত উদ্যোগে কেউ এগিয়ে আসলে মাধ্যমিক বিদ্যালয় স্থাপনে সরকারিভাবে সহযোগিতার কথা জানায় জেলা প্রশাসন। শিক্ষা মন্ত্রণালয় আমাদেরকে প্রতিবেদন পাঠাতে হয়, সেখানেও আমরা এই বিষয়গুলিকে উপস্থাপন করতে পারবো যেন সরকারিভাবে উদ্যোগ নিয়ে সেখানে প্রাথমিক এবং মাধ্যমিক, বিশেষ করে মাধ্যমিক বিদ্যালয় যেন স্থাপন করা হয়। পেয়ারপুর ইউনিয়নে 8টি প্রাথমিক বিদ্যালয় ও একটি মাদ্রাসা রয়েছে। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যান এলাকায় ময়লা ফেলা নিয়ে বিবাদে সিটি কর্পোরেশন ও বন বিভাগ। উদ্যান কর্তৃপক্ষের অভিযোগ, আইন উপেক্ষা করে বনের সামনে ডাম্পিং স্টেশন নির্মাণ করছে সিটি কর্পোরেশন। এ বিষয়ে কথা বলতে নারাজ সিটি কর্পোরেশন প্রশাসক। সরকারের গুরুত্বপূর্ণ 2 দফতরের এমন কাণ্ডে ক্ষুব্ধ এলাকাবাসী। মোহাম্মদ আরিফের ছবিতে মেহেদী হাসানের রিপোর্ট। প্রাকৃতিক ফুসফুস খ্যাত গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যানের প্রবেশপথে ময়লার স্তূপ। দেশের সবচেয়ে বড় এই প্রাকৃতিক বনভূমির কেন এমন পরিণতি? এই প্রশ্নের উত্তর মিলবে মাত্র 200 মিটার সামনে গেলেই। জাতীয় উদ্যানের দেয়াল ভেঙে ভেতরে নির্মাণ করা হচ্ছে ময়লার ভাগাড়, যার নেতৃত্ব দিচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশন। রাতারাতি এমন কাণ্ডে ক্ষুব্ধ বন বিভাগ। চিঠি দিয়ে আনুষ্ঠানিক প্রতিবাদ জানানোর পরদিনই উদ্যানের প্রধান ফটক হয়ে যায় ময়লার স্তূপ। এরকম একটা উদ্যানের ভিতরে তারা হঠাৎ করে যে ময়লা ডাম্পিংয়ের জন্য যে স্থান নির্বাচন করবে, এটা আসলে আমরা খুবই মর্মাহত বিষয়টি নিয়ে জানতে দফায় দফায় যোগাযোগ করলেও আনুষ্ঠানিক বক্তব্য দিতে রাজি হননি সিটি কর্পোরেশনের প্রশাসক। তবে মুঠোফোনে নির্বাহী কর্মকর্তা জানান, আপাতত বন্ধ রয়েছে ভাগাড় তৈরির কাজ।
ওটা ব্যক্তি মালিকানাধীন জমি, আর বন বিভাগেরও 2টা দাগ আছে। আমি ওটা মৌখিকভাবে নির্দেশনা দিচ্ছি সবাইকে যে ওখানে জমির পরিমাপ হয়ে ওই ডিমার্কেশন না হওয়া পর্যন্ত ওখানে আর কোনো কাজ হবে না। এদিকে সরকারের গুরুত্বপূর্ণ 2 দফতরের এমন কাণ্ডে বিব্রত স্থানীয় বাসিন্দারা। আমাদের ভবিষ্যৎ যে প্রজন্ম তাদের জন্য নিঃশ্বাসের যোগান দেবে এই বন। আমরা চাই এই বনের একটা গাছের পাতাও যেন ময়লা বর্জ্যর জন্য নষ্ট না হয়। ঘটনাস্থল পরিদর্শন করেছে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলার বিশেষজ্ঞ দল। এই সিগনিফিকেন্ট জায়গাকে ধ্বংস করে একটা ব্যবস্থাপনার কথা চিন্তা করতে গিয়ে আরেকটা চমৎকার প্রাকৃতিক ব্যবস্থাপনাকে আমরা ধ্বংস করে ফেলবো, সেটা তো আসলে হতে পারে না। এ বিষয়ে বন বিভাগ ও সিটি কর্পোরেশনকে সমন্বয় করে সমস্যা সমাধানের তাগিদ জেলা প্রশাসকের। বন এবং প্রাকৃতিক সম্পদ, প্রকৃতি আমাদেরকে বাঁচিয়ে রাখে, সেজন্য বন এবং প্রকৃতিকে বাঁচানোর দায়িত্ব আমাদের। এরই মধ্যে সিটি কর্পোরেশনকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে এই ডাম্পিং জোন নির্মাণের কাজ বন্ধ করার নির্দেশনা দিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়। মেহেদী হাসান, সময় সংবাদ, গাজীপুর। লোহা বা ইস্পাতে তৈরি পণ্যের গুণগত মান নষ্ট হয়ে যাওয়াকে বলে মরিচাজনিত ক্ষয় বা করোশন। বিভিন্ন ধাতুর ক্ষয় ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত করছে অবকাঠামোকে। ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব করোশন ইঞ্জিনিয়ার্সের তথ্য বলছে, বিশ্বে প্রতি বছর করোশন বা ক্ষয়ের কারণে ক্ষতি হয় প্রায় $2.5 ট্রিলিয়ন, যা বৈশ্বিক জিডিপির প্রায় 3%। এমন প্রতিপাদ্যে এবারও পালিত হচ্ছে ওয়ার্ল্ড করোশন সচেতনতা দিবস। লোহা ইস্পাতের কংক্রিটের ভরে টিকে আছে রাজধানী ঢাকার কত শত আবাসন, কত শত স্থাপনা। কিন্তু কংক্রিটের ভেতরের স্টিল ক্ষয়ে গেলে সেতু, বাড়ি সহ বিভিন্ন কাঠামোর সহনশীলতা কমে যায়, যা যে কোনো দুর্যোগে বাড়ায় ক্ষয়ক্ষতির মারাত্মক ঝুঁকি। বিশেষজ্ঞদের মতে এই ক্ষয় সময়মতো শনাক্ত ও নিয়ন্ত্রণ করা না গেলে ধীরে ধীরে ভেঙে পড়বে সেতু, ভবন, রাস্তা। ঝলমলে এই নগরী নিমিষেই পরিণত হবে পরিত্যক্ত ভাগাড়ে। কংক্রিটের ভিতরে যে স্টিল থাকে, স্টিলের আমাদের যে রড থাকে, সেই রড আসলে করোশনে এটা মরিচা পড়ে এটা নষ্ট হয়ে যায়। শুধু তাই না, এইটা করোশনের কারণে ফুলে যায়। ফুলার ফলে কংক্রিটে একটা চাপ আসে, তার কারণে কংক্রিট ফেটে যায়, ফেটে খুলে খুলে পড়ে যায়। এই বিশেষজ্ঞের শঙ্কা, ভূমিকম্প বা অন্য কোনো প্রাকৃতিক দুর্যোগের সময় দুর্বল অবকাঠামো আরও দ্রুত ভেঙে পড়তে পারে, বাড়তে পারে প্রাণহানির সংখ্যা। আমাদের দেশে বড় ভূমিকম্প হলে আমাদের যত না স্ট্রাকচারাল ডিজাইন ফল্ট বা কনস্ট্রাকশন ফল্টের জন্য হবে ক্ষতি, তার থেকে মেইনটেনেন্সের অভাবে করোশনে বাড়িঘর যেগুলো অলরেডি ক্ষতিগ্রস্ত, সেগুলো সবচেয়ে বেশি ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হবে। বিশেষজ্ঞরা বলছেন, নির্মাণ কাজে সঠিক উপকরণ নির্বাচনের পাশাপাশি সঠিক গবেষণা, প্রযুক্তি ও পরিকল্পনাই হতে পারে এই সমস্যার দীর্ঘমেয়াদী সমাধান। বাইরে থেকে মজবুত মনে হলেও ভেতর থেকে করোশন বা ক্ষয় ধীরে ধীরে দুর্বল করে দিতে পারে বিভিন্ন ধরনের অবকাঠামো। বিশেষজ্ঞরা বলছেন, সময় মতো রক্ষণাবেক্ষণ না করলে এই ছোট ছোট ক্ষয়ই বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে। তাসনিয়া নিশাত মিম, সময় সংবাদ, ঢাকা। রাজশাহীতে শিক্ষিকাকে হেনস্থার অভিযোগে অভিযুক্ত বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভির সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। এতে বলা হয়, দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে রাজশাহীর দুর্গাপুর উপজেলার জয়নগর ইউনিয়ন বিএনপির সহসভাপতি আকবর আলীকে দলের প্রাথমিক সদস্য পদ সহ সব পর্যায়ের দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়। গত 23 এপ্রিল দুর্গাপুরের দাউকান্দি সরকারি কলেজে শিক্ষিকা আলেয়া খাতুন হীরাকে আকবর আলীর হেনস্থা করার একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। এতে তৈরি হয় সমালোচনা। বান্দরবানে অপহৃত 6 রাবার শ্রমিককে উদ্ধার করা হয়েছে। 22 এপ্রিল রাতে সদর উপজেলার টঙ্কাবতী ইউনিয়নের ইসমাইলের রাবার বাগান থেকে 6 জন শ্রমিককে অপহরণ করে সন্ত্রাসীরা। খবর পেয়ে উদ্ধার অভিযান শুরু করে সেনাবাহিনী। আজ ভোরে ওই ইউনিয়নের একটি দুর্গম পাহাড় থেকে তাদের উদ্ধার করা হয়। এ সময় পালিয়ে যায় সন্ত্রাসীরা। তবে সেখান থেকে সন্দেহভাজন একজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়। পরে উদ্ধারকৃতদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়। চাঁপাইনবাবগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ভুয়া কার্ড তৈরি করে নিম্নমানের চাল বিক্রির অভিযোগে 2 জনকে গ্রেফতার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে সদর উপজেলার
পলসা গ্রামে অভিযান চালায় পুলিশ। এ সময় জেসমিন বেগম ও তার সহযোগী মেহেদি হাসান মৃদুলকে গ্রেফতার করা হয়। পরে জেলার অতিরিক্ত পুলিশ ওয়াসিম ফিরোজ জানান, খাদ্য বান্ধব কর্মসূচির মতো করে ভুয়া কার্ড বানিয়ে দীর্ঘদিন ধরে টাকার বিনিময়ে নিম্নমানের চাল বিক্রি করে আসছিল চক্রের মূল হোতা জেসমিন বেগম। এ ঘটনায় জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় থেকে থানায় একটি এজাহার দেয়া হয়। ফরিদপুরে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে 3 জনকে গ্রেফতার করা হয়েছে। দুপুরে তাদের আদালতে তোলা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। এর আগে 22 এপ্রিল রাতে আলফাডাঙ্গা এলাকায় লিটন মোল্লা ও তার সহযোগী সবুজ মোল্লা সহ কয়েকজন ওই তরুণীকে বাড়ি থেকে ডেকে নিয়ে ধর্ষণ করে। বৃহস্পতিবার ভুক্তভোগী তরুণী বাদী হয়ে আলফাডাঙ্গা থানায় মামলা করেন। পরে শুক্রবার দিনভর অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেফতার করা হয়। এদিকে চট্টগ্রামে এক চাকমা তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে মারমা সম্প্রদায়ের 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। 309 কোটি টাকা ব্যয়ে মুন্সিগঞ্জের বেতুকায় গড়ে তোলা হয়েছে বিশেষায়িত শিল্প নগরী। বিশ্বমানের বৈদ্যুতিক ফিটিংস সহ ফ্যান, লাইট, ব্যাটারি, এসি, ফ্রিজ ও গাড়ির যন্ত্রাংশ তৈরি এবং বাজারজাতের জন্য হাই ভোল্টের বিদ্যুৎ লাইন, সাবস্টেশন একসাথে সকল সেবাই প্রস্তুত। কিন্তু কারখানা চালু তো দূরের কথা, প্লট বরাদ্দই হচ্ছে না। 361 প্লটের মধ্যে 3 বছরে বরাদ্দ হয়েছে মাত্র 35টি। সেগুলোরও কার্যক্রম শুরু হয়নি। চট্টগ্রামে শুরু হলো ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলার বৈশাখী মেলা। 117তম আসরে দেশি পণ্য, খাবার আর লোকজ সংস্কৃতির মেলবন্ধনে মুখর নগরীর লালদিঘি ময়দান। শনিবার অনুষ্ঠিত হবে ঐতিহাসিক বলি খেলা। চত্বর জুড়ে গ্রামীণ পণ্য, খাবার, হস্তশিল্প ও খেলনাসহ মাটির হরেক রকম পণ্য। বৈশাখের প্রচণ্ড খরতাপ উপেক্ষা করে এসব পণ্য কিনতে দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন নানা বয়সী মানুষ। শুক্রবার সকাল থেকে চট্টগ্রামের লালদিঘি ময়দানে বসেছে জমজমাট জব্বারের বলি খেলার বৈশাখী মেলা। কয়েক কিলোমিটার বিস্তৃত এ মেলা শুধু কেনাকাটা নয়, বরং বাঙালির ঐতিহ্য আর সংস্কৃতির যেন এক মিলন মেলা। বলি খেলার উত্তেজনার সঙ্গে মেলার আনন্দ যোগ হয়ে তৈরি হয়েছে উৎসবের আমেজ। 1909 সালে আব্দুল জব্বার সওদাগর ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করতে এ দেশের যুবকদের মানসিক শক্তি বাড়াতে সর্বপ্রথম এই বলি খেলা শুরু করেন। 100 বছরের এই ঐতিহ্য এখন চট্টগ্রামের সংস্কৃতির প্রতীক হয়ে দাঁড়িয়েছে। তাই তো সাধারণ মানুষ সারা বছর অপেক্ষায় থাকেন এই খেলা ও মেলার জন্য। ভালো লাগে এখানে, আমার না আসলে কেন জানি মনে হয় যে উৎসব মনে হয় না। বেশ ভালো লাগতেছে, এত গরমের মধ্যেও আমরা আর কি গরমটাকে আসলে ওরকম কিছু না মনে করে তারপরেও আসছি। কালের বিবর্তনে মেলার ধরন, পণ্যের চাহিদার পরিবর্তন হলেও এখনও দেশে নানা প্রান্তের ক্ষুদ্র ব্যবসায়ীরা ভিড় জমান এই মেলায়। জমজমাট এই মেলা থেকে পণ্য নিয়ে ব্যবসায়ীদের ফিরতে হয় না বলেও প্রবাদ আছে বলে জানান তারা। আলহামদুলিল্লাহ ভালো হবে। আমার দাদাই করছে, আমার বাবাই করছে, আমার বড় ভাইরা করছে, তারপর থেকে আমি করতেছি। এবারের 117তম ঐতিহাসিক জব্বারের বলি খেলার শেষ দিন শনিবার দেশের বিভিন্ন এলাকার 120 জন বলি প্রতিযোগিতা করবে বলে জানান আয়োজকরা। সময় সংবাদ, চট্টগ্রাম। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সংসদে ঐক্য, বাইরে কোন দল? হঠাৎ উত্তপ্ত ছাত্র রাজনীতি। শিক্ষা প্রতিষ্ঠানে চলবে না দলীয়করণ, অস্থিরতা সৃষ্টি করলে ছাড় দেবে না বিএনপি। দ্বিচারিতার অভিযোগ জামায়াতের। কিছু লোকের অনৈতিক ব্যবসায় তৈরি হয়েছে তেলের সংকট, বললেন এলজিআরডি মন্ত্রী। বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিক রাখতে বাড়ানো হচ্ছে জ্বালানির মজুত। এবং দেশের 7 জেলার উপর দিয়ে বইছে তাপপ্রবাহ। একদিন পর ময়মনসিংহ, সিলেট বিভাগে বৃষ্টির পূর্বাভাস। উজানের ঢলে হাওড়ে আকস্মিক বন্যার শঙ্কা। হাসপাতালে বাড়ছে শিশু রোগীর চাপ। এই ছিল বাংলার সময়। এরপর সন্ধ্যার সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী আলিশা ইসলাম। ধন্যবাদ মনির। সন্ধ্যার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।